সার্চ ইঞ্জিনের বর্তমান যে একের পর এক আপডেটগুলো আসছে, এই আপডেটের এত ধারাবাহিকভাবে এতগুলো আপডেট আসছে যে আপডেটগুলোর ফলে এখন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছে, স্পেশালি নিশ সাইট মেকিং, ফ্লিপিং, এই ধরনের স্বপ্ন দেখছে, তাদের মধ্যে অনেকেই অনেক ধরনের মিসকনসেপশন নিয়ে শুরু করছে, আবার অনেকেই এই সেক্টর থেকে সরে যাচ্ছে। আমরা ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে বর্তমান সিচুয়েশনে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলার চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো মানে কোন কোন প্র্যাকটিসগুলো করলে আমাদের ওয়েবসাইটে বা এই নিশ সাইট নিয়ে স্টিল কাজ করার সুযোগ আছে, স্টিল কাজ করার স্কোপ আছে, এবং আপনারা যাতে মিসগাইড না হন। আমি সাইফুল্লাহ সাইফ। আমাদের এখান থেকে নতুন একটা আমরা পডকাস্ট শো এর আয়োজন করছি, এবং প্রথম শোয়ের গেস্ট হিসেবে আমার সাথে আছে আমার দুজন খুবই প্রিয় স্টুডেন্ট। একজন হচ্ছে নাবিল, আরেকজন হচ্ছে রেদওয়ান। আর এখন থেকে আমরা নিয়মিতই বিভিন্ন ধরনের টপিকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, এরকম বিভিন্ন ধরনের কেস স্টাডি বা এই টাইপের টপিকগুলো নিয়ে আমরা বিভিন্ন পর্বের পডকাস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সো প্রথমবারের মতো এবং এই সিরিজের প্রথম পডকাস্টে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আমি সাইফুল্লাহ সাইফ। সো আমরা প্রথমেই পরিচিত হয়ে নেই আমার সাথে যে দুজন গেস্ট আছে তাদের সাথে। সো নাবিল, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ঠিকঠাক সব। নাবিল, একটু আপনি আপনার সম্পর্কে বলেন, ছোট্ট করে একটা পরিচয় দেন। আমি হচ্ছে গিয়ে নাইমুল ইসলাম নাবিল। আমি হচ্ছে গিয়ে সাইফুল্লাহ স্যারের কাছ থেকে প্রথমে হচ্ছে গিয়ে কোয়ার টেস্টের স্টুডেন্ট ছিলাম। এরপরে হচ্ছে গিয়ে সাইফুল্লাহ স্যারের হচ্ছে গিয়ে স্কিলোর একাডেমিতে ওইখানেও স্টুডেন্ট ছিলাম, এবং এখন বর্তমানে হচ্ছে মেডিকেয়ায় একটা আইটি ফার্মের মধ্যে হচ্ছে গিয়ে ইসিওর কাজগুলো করতেছি। তো ওইখানেও হচ্ছে গিয়ে সাইফুল্লাহ স্যার আমার অ্যাজ এ মেন্টর এবং কলিগ হিসেবে আছে। গ্রেট। সো আমরা এরপর রেদওয়ানের সাথে কথা বলছি। রেদওয়ান, আপনি ছোট করে আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি রেদওয়ান। আমার নাম হচ্ছে আশরাফুল আলম মাহাদি, সবাই আমাকে রেদওয়ান বলে ডাকে। তো আমারও সাইফুল্লাহ ভাইয়ের সাথে জার্নিটা শুরু আসলে কোরা ট্রাস্ট থেকেই। সাইফুল্লাহ ভাইয়ের কোরা ট্রাস্টের অ্যাসিওর কোর্স থেকে আমার জয়েন করা। তারপরে হচ্ছে সাইফুল্লাহ ভাইয়ের কোয়াইট সিমিলার নাবিল ভাইয়ের মতোই, যে আমি হচ্ছে স্কিলোরে সাইফুল্লাহ ভাইয়ের একটা কোর্স করি। তারপরে আস্তে আস্তে আমাদের কিছু প্রজেক্টও করা হয়। তো অভিজ্ঞতার খাতিরে পরবর্তীতে আমারও মেডিকেআইতে এসইও নিয়ে কাজ করা হয়। তো এইভাবেই আসলে সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা। সাইফুল্লাহ ভাই ওই মেডিকেআইতে আমাদের কনসালটেন্ট হিসেবে আছে। ওকে, গ্রেট। সো আমরা তাহলে আমাদের মূল টপিকে চলে যাই। আমরা আজকে কথা বলবো, আমাদের মেইন টপিকটা হচ্ছে সার্চ ইঞ্জিনের বর্তমান যে একের পর এক আপডেটগুলো আসছে, এই আপডেটের এত ধারাবাহিকভাবে এতগুলো আপডেট আসছে যে আপডেটগুলোর ফলে এখন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছে, স্পেশালি নিশ সাইট মেকিং, ফ্লিপিং, এই ধরনের স্বপ্ন দেখছে, তাদের মধ্যে অনেকেই অনেক ধরনের মিসকনসেপশন নিয়ে শুরু করছে, আবার অনেকেই এই সেক্টর থেকে সরে যাচ্ছে। আমরা ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কথা বলবো যে বর্তমান সিচুয়েশনে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলার চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো কোন কোন প্র্যাকটিসগুলো করলে আমাদের ওয়েবসাইটে বা এই নিশ সাইট নিয়ে স্টিল কাজ করার সুযোগ আছে, স্টিল কাজ করার স্কোপ আছে, এবং আপনারা যাতে মিসগাইড না হন। সো এখানে আমার সাথে নাবিল আছে এবং রেদওয়ান আছে। ওরা দুজনই অনেকদিন ধরেই নিশ সাইট নিয়ে কাজ করছে, এবং আমিও তো অনেকদিন ধরেই কাজ করছি। সো আমাদের এই অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদের সাথে গুগলের বর্তমান যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কি কি করা উচিত বা কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এটা মোটেও খুব একটা, আমরা চেষ্টা করব আজকের সেশনটাকে প্রাণবন্তভাবেই রাখতে, ক্যাজুয়াল রাখতে। খুব একটা আমরা ফর্মাল ওয়েতে কথা বলবো না। এটা একটা জাস্ট আড্ডা হিসেবে আমরা আমাদের এই কথোপকথন বা আমাদের এই আড্ডাটাকেই একটা পডকাস্ট হিসেবে পাবলিশ করব। সো নাবিল, প্রথমে আপনি একটু বলেন যে বর্তমানে জাস্ট এই যে গুগলের যে লাস্ট আপডেটটা গেল, এই আপডেটে আপনার ওয়েবসাইটগুলোর বা আপনি যে ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করছেন বর্তমানে, সেই ওয়েবসাইটগুলোর কোন পজিশনে আছে বা কোন সিচুয়েশনে আছে? প্রথমত হচ্ছে কিয়া সবচেয়ে বেশি ম্যাসাকার অবস্থা ছিল হচ্ছে কি লাস্ট হেল্পফুল কন্টেন্ট আপডেটের মধ্যে।
তো ওকে এরপরে হচ্ছে গিয়ে হেল্পফুল কন্টেন্ট আপডেটটা যখন আমরা ওভারকাম করলাম এবং হেল্পফুল কন্টেন্ট আপডেট অনুযায়ী হচ্ছে কি আমাদের কন্টেন্টগুলো অপটিমাইজ করলাম, তারপরে আস্তে আস্তে হচ্ছে কি আমার কন্টেন্টগুলো মানে আমাদের ওয়েবসাইটের অবস্থা হচ্ছে কি প্রিভিয়াস অবস্থা থেকে এখন মোটামুটি অনেক বেটার করছে। এ হচ্ছে ব্যাপার। ওকে তারপরেও যতটুক হচ্ছে কি আমি যতটুক অ্যাগ্রেসিভলি হচ্ছে কি যে রেজাল্টটা চাচ্ছিলাম আর কি, এর থেকে তুলনামূলকভাবে কম হলেও বাট বেটার। ওকে ওকে তার মানে আমরা যেটা আপনার কথায় যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে হেল্পফুল কন্টেন্ট আপডেটের পর আপনার ওয়েবসাইট সামহাউ মানে কোনো না কোনো ভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনি অনেকাংশে সেই জায়গাটা থেকে আপনার ওয়েবসাইটগুলোকে গেট ব্যাক করাতে পারছেন জি। এবং কি কি কাজগুলো অ্যাকচুয়ালি আপনি করেছেন বা আপনার কাছে মনে হয় যে কোন কোন স্পেসিফিকভাবে কোন কোন কাজগুলো করার ফলে আপনার ওয়েবসাইটের এই ইমপ্রুভমেন্টটা আসছে। আচ্ছা, প্রথমত যদি বলি তাহলে হচ্ছে গিয়া হেল্পফুল কনটেন্ট আপডেটের পরে আমি হচ্ছে গিয়ে আমার কনটেন্টগুলোর উপরে বেশি পরিমাণ সিরিয়াস হয়ে যাই। কনটেন্টের মধ্যে সিরিয়াসনেসের মধ্যে হচ্ছে গিয়া যেমন আগে হচ্ছে গিয়া গদবাঁধা যে কনটেন্টগুলো হইতো, এখন হচ্ছে গিয়া কনটেন্টের মধ্যে মানে সার্পে যে ওয়েবসাইটগুলো আছে, ১ম থেকে ১ থেকে ১০ এর মধ্যে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটগুলা থেকে আমার ওয়েবসাইটটা বা আমার কনটেন্টটা হচ্ছে গিয়ে কিভাবে আমি ব্যতিক্রম করতে পারি, এই জিনিসটাতে আমি বেশি ফোকাস ছিলাম। এখানে হচ্ছে কি জিনিস ব্যতিক্রম করতে পারি, এখানের মধ্যে সবচাইতে ভালো ওয়ে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে নিউমেরিক ডাটা অ্যাড করা, তারপর হচ্ছে গিয়ে কোড, বিভিন্ন মানুষের রেফারেন্স অ্যাড করা, তারপরে হচ্ছে গিয়ে স্ক্রিনশট। এই জিনিসগুলো অ্যাড করাতে হচ্ছে গিয়া যখন আমি করলাম, তখন মোটামুটি আমার ওয়েবসাইটগুলো আগে যে অবস্থা ছিল, লাইক হচ্ছে গিয়ে হেল্পফুল কন্টেন্ট আপডেটের কারণে হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণে ড্রপ করছিল, ওই জিনিসটা মোটামুটি আমি ওভারকাম করতে পারছি এই জিনিসগুলো সামান্য হচ্ছে গিয়ে এই ৩-৪টা ইনিশিয়েটিভ নেওয়ার পরে। এটা হচ্ছে গিয়ে ১ম ব্যাপার। আর এছাড়া হচ্ছে গিয়ে আমি আমার ইএটির ব্যাপারে একটু বেশি ফোকাস হই। যেমন ১ম দিকে হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটেও অতটুকু পরিমাণ ইএটির জন্য এতটুকু ফোকাস ছিলাম না। বাট ওয়েবসাইটের গ্রোথের বাড়ার সাথে, সাথে হচ্ছে আমি ইএটির ব্যাপারগুলো ফোকাস হই এবং তারপরে আস্তে, আস্তে হচ্ছে গিয়ে মোটামুটি গ্রোথে চলে আসে আমার ওয়েবসাইটগুলো। আগের চাইতে বেটার। ওকে। আপনি কি একটু বলবেন যে ইইএটি এর ক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি কোন, কোন কাজগুলো আসলে করেছিলেন? যেটা হয়তো শুনে আমার যারা অডিয়েন্স আছে তাদেরও হয়তোবা ওই কাজগুলো করে তারা একটা বেটার রেজাল্ট পেতে পারে। আচ্ছা, ইএটির ব্যাপারে হচ্ছে গিয়ে সবচাইতে আমি যে জায়গাগুলো বেশি ফোকাস ছিলাম তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার জায়গাগুলো। সোশ্যাল যে যেমন আমি সবচাইতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে Pinterest-টা। যেমন ওকে, এইটা হচ্ছে গিয়ে Pinterest-টা হচ্ছে গিয়া ইন্ডেক্সিং এর জন্য অনেক বেশি পরিমাণ হেল্প করে একটা ওয়েবসাইটের। ওকে, তো এই যে Pinterest-এ হচ্ছে গিয়ে আমি মোটামুটি অ্যাক্টিভ হইতে থাকি। এছাড়াও Pinterest-এর সাথে, সাথে অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে যেমন হচ্ছে গিয়ে Facebook, তারপরে হচ্ছে গিয়ে Instagram। এইখানে হচ্ছে কি আমি আমার নিশ রিলেটেড হচ্ছে গিয়া ভিডিও, অডিও, তারপরে হচ্ছে গিয়া আমার যে ছবিগুলো আছে লাইক হচ্ছে ইনফোগ্রাফিক, এগুলা হচ্ছে গিয়ে শেয়ার করতে থাকি এবং হচ্ছে গিয়ে Pinterest থেকে বিশেষ করে হচ্ছে গিয়ে আমি ব্যাকলিঙ্ক গুলা নিয়ে আসার চেষ্টা করি আমার ওয়েবসাইটে। এতে হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং এর যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো হচ্ছে গিয়ে খুব ইজিলি ফিক্স হয়ে যাওয়ার চেষ্টা করে আরকি। এটা হচ্ছে গিয়ে অনেকটা আমার জন্য হচ্ছে গিয়ে অনেক পজিটিভ একটা জিনিস। এছাড়া হচ্ছে গিয়ে পিআর ব্যাকলিঙ্ক গুলা এবং হচ্ছে গিয়ে হিরো ব্যাকলিঙ্ক গুলা হচ্ছে গিয়ে আমি নেওয়ার চেষ্টা করি। তো এতে হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট গুলা আগের চাইতে অনেক বেটার পজিশন এবং আগের চাইতে অনেক বেটার ভাবে র‍্যাংক করতে থাকে আমার কিওয়ার্ড গুলা, যেগুলো হচ্ছে গিয়ে আপডেটের কারণে ড্রপ হয়ে যায়। ওই ওই কিওয়ার্ড গুলা হচ্ছে গিয়ে প্রিভিয়াস অবস্থায় হচ্ছে গিয়ে ব্যাক করতে থাকে এবং আগের চাইতে বেটার করতে থাকে। হচ্ছে ওকে, ব্যাপার। ওকে, রাইট। সো এখানে আপনি যেটা বললেন যে আপনি লিঙ্ক বিল্ডিং এও মোটামুটি আপনি কাজ করেছেন। লিঙ্ক বিল্ডিং এ নিয়ে আর ইএটি এর জন্য বিশেষ করে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি ভালো কাজ করেছেন। জি। তো আমরা মোটামুটি আপনার কাছ থেকে তো শুনলাম যে কোন কোন অ্যাকশন গুলো আপনি নিয়েছেন এবং সেটার রেজাল্টটা কিভাবে আসছে। আমরা একটু এই সেম জিনিসটা এবার রেদওয়ানের কাছে যাই। তো প্রথমে আমি একটু রেদওয়ানের অবস্থাটার কথা বলবো যে আপনার কয়টা ওয়েবসাইট গুগলের এই মার্চের আপডেটে আপনার কোনো ওয়েবসাইট পেনাল্টি বা হচ্ছে ডাউন হয়েছে কিনা? রেদওয়ান। হ্যাঁ, আমার কথা কি শোনা যেতেছে তো না? হ্যাঁ, 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 ঠিকঠাক করে। তো আমার আসলে প্রথমত মানে যে সাইটগুলা মানে ড্রপ করে সেগুলো মানে যে ২টা সাইট ছিল, সে ২টা সাইট মোটামুটি ভালো ওই ড্রপের শিকার হয়। তো ওইখান থেকে ওকে, দোনোটা সাইটকেই মোটামুটি আবার ট্রাফিকে ফিরে আসতেছে। একবারে যে পুরোপুরি রিকভার করে ফেলছে এই অবস্থা না, কিন্তু একদমই ট্রাফিক ফিরে আসতেছে আগের অবস্থাতেই কোয়াইট কাছাকাছি। তো দেখা যাবে আগামী ১ মাস বা ১.৫ মাসের মধ্যে আবার আগের পজিশনেই ফিরে আসবে। তো
আমার ক্ষেত্রে আমি আসলে যে জায়গাটা আসলে ফোকাস করছি সেই জায়গাটা হচ্ছে যে আমার আসলে আমি নিশটাকে একদম ছোট করে ফেলছি। আমার ক্যাটাগরি সবচাইতে যে ছোট ক্যাটাগরিটা ওই ক্যাটাগরিটাকে টার্গেট করছি। তো আমি আসলে ওই ক্যাটাগরিটাকে আমার টপিক ধরে টপিক্যাল অথরিটি বের করার চেষ্টা করলাম। তো আলটিমেটলি যে জিনিসটা দেখা গেল যে টপিক্যাল অথরিটি যখন আমি সবকিছু মেনটেন করা শুরু করছি, তো সাইটের ড্রপটা আসলে আমি ফার্স্ট অফ অল রিকভার করা শুরু করলাম। তারপরে হইতেছে কি আমি কন্টেন্টে ফোকাস করা শুরু করি। লাইক আমার যেই বিষয়ে কন্টেন্ট আমি ওই বিষয়ে নিয়ে কথা বলা শুরু করলাম। লাইক আউট অফ দ্য বক্স কথাবার্তা আমার কন্টেন্টের থেকে সরায় ফেললাম। তো ওইখানে ওই ক্ষেত্রে দেখা গেল কি আমার মানে একদম নির্দিষ্ট টপিকে যে ইনফরমেশনটাই দিতেছি আমি এটা খুব ইনডেপথ দেওয়ার চেষ্টা করতেছি। তো ওকে ওই জিনিসটা যখন আমি ইনডেপথ দেওয়ার চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আমার হয়তো বা কন্টেন্টের মধ্যে মাঝে মধ্যে রেফারেন্স দিতে হইতেছে। তো রেফারেন্স আমি শুধুমাত্র একই প্র্যাকটিসেই রেফারেন্স দিতেছি না, কখনো হয়তো বা আমি স্ক্রিনশটের মাধ্যমে রেফারেন্স দিতেছি, কখনো হয়তো আমি একটা কোটের মাধ্যমে রেফারেন্স দিতেছি, আবার কখনো করতেছি কি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে এটাকে একটা চার্ট বা বক্স বা টেবিল আকারে দেওয়ার চেষ্টা করতেছি। এভাবে আমি কন্টেন্টকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি যেটা আমার ইউজারের জন্য মানে খুব ইজি হয়ে যাবে। তাছাড়াও হইতেছে গিয়া আমি যে ছবিগুলা তৈরি করার চেষ্টা করতেছি ওগুলাও যেন ভিজুয়ালি আপিলিং হয় বা রিডারকে একটা ক্লিয়ার ভিজিবিলিটি দেয়, ওই দিকে ইয়া করতেছি। তো আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি তাহলে হইতেছে গিয়া আমরা যদি টপিক্যাল অথরিটি আর যদি কন্টেন্ট ফোকাস হয়ে যায় আর কন্টেন্টটাকে যদি আসলেও ওই মানের কন্টেন্ট হিসেবে তৈরি করতে পারি, যেটা হইতেছে গিয়া আমার একদম একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে আমি টার্গেট করে একদম যত ডেপথে কভার করা পসিবল ওইভাবে যদি আমি কভার করতে পারি, তাইলে আমার হইতেছে যে ওই টপিকটা কভার করতে করতেই আমার ওই যে যার যার সাইডই আসলে ড্রপ করছে ব্যাক হয়ে চলে আসবে, এটা বলা যায়। ওকে এছাড়া নাবিল ভাই ইয়েটি বা সোশ্যাল মিডিয়া এই পারফরমেন্স গুলো তো আপনার ঠিক রাখা লাগবেই। ওকে ওকে ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে যে ডাউন হয়েছে সেখান থেকে আবার ফিরে আনার জন্য আপনি কি কোনো ধরনের মানে এটির জন্য আপনি কি আসলে কোনো ধরনের কাজ করেছিলেন? ভাই আমি আসলে এর জন্য যদি বলি আমার হচ্ছে আমারও মেইনলি টার্গেট ছিল পিন্টারেস্ট। তো আমার হচ্ছে গিয়া পিন্টারেস্টে প্রায় মানে 18,000 ফলোয়ার ছিল। তো ওই 18,000 ফলোয়ারটা আমাকে মোটামুটি ভালো একটা হেল্প করে সব সময়। আর আমার মোটামুটি পিন্টারেস্টে মানে মান্থলি ভিজিটর, আমি আসলে পিন্টারেস্ট নিয়ে মাঝখান দিয়ে এতটা অ্যাক্টিভ ছিলাম না, তো মান্থলি ভিজিটর প্রায় 50,000-এর নেমে আসে আর কি। তো ওকে আমি হইতেছি কি পিন্টারেস্টে আবার পোস্ট টোস্ট শুরু করি কারণ আমার কন্টেন্ট আপডেট হওয়া শুরু হয় ফ্রিকোয়েন্টলি। তো আমার ওই কন্টেন্ট গুলাকে ভালো একটা লেভেলের সিগন্যাল দেওয়ার জন্য আমি হইতেছি ওই কন্টেন্ট গুলাকেই বা ওই কন্টেন্টের ইমেজ গুলা বা যেভাবে হইতেছি সিগন্যাল দেওয়া যায় ওইভাবে সিগন্যাল দিয়ে দিয়ে এটাকে চেষ্টা করি যে মানে আমার যেন ওই আলটিমেটলি ওইটার ব্যাকলিঙ্ক বা ওই যে সোশ্যাল সিগন্যালটা আমার ওয়েবসাইটে গিয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই যে ডি ইন্ডেক্সের যে ইস্যুগুলা ছিল ওইটা খুবই দ্রুত সলভ হয়ে যায়। আর আলটিমেটলি যে কন্টেন্টগুলো আসলে ভালোই ছিল বা আমি ভালো ইনফরমেশন দিতে মানে সক্ষম হয়েছি, তো ওই সমস্ত জায়গায় আমার দেখা গেছে যে ডি ইন্ডেক্সের ইস্যুটা আর নাই, যে আমার কন্টেন্ট ইন্ডেক্স হয়ে আবার ডি ইন্ডেক্স হয়ে যাইতেছে, ওই ইস্যুটাই কোনোভাবেই আর ছিল না। তো ওই ক্ষেত্রে আমি যদি বলি মানে সোশ্যাল ব্র্যান্ডিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া লাইক আমি জাস্ট কন্টেন্ট আপলোড করে যাইতেছি এরকম না, আমার সোশ্যাল ব্র্যান্ডিংটা একটু স্ট্রং হইতে হবে, লাইক কন্টেন্ট গুলো যেন একটু ভালো হয়, যেটা আমার লাইক পিন্টারেস্টে আমার কন্টেন্ট গুলো ভালো হওয়ার কারণেই কিন্তু ফলোয়ার্স যা আসার বা ওই ভিজিটর যা আসার তা আসতেছে। তো এই সোশ্যাল ব্র্যান্ডিংটা একটু এখন মানে স্ট্রং হইতে হবে, কিন্তু এটা এত মানে ইম্পসিবল কোনো কিছু না, আমি যা মানে ওয়েবসাইটে শেয়ার করতেছি তাই হয়তো বা আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিলাম, কিন্তু যতটা ভালো ক্যাপশন ট্যাপশন বা যেভাবে ইউজারকে হেল্প করা যায় আসলে। ওকে ওকে গ্রেট। সো এখন মানে গুগলের লাস্ট আপডেটের পরে আমরা আরো একটা কথা শুনছি বিভিন্ন মানুষজন শেয়ার করছে যে ভিজিটর হচ্ছে একটা জায়গা থেকে এখন আর ভিজিটরের উপর যেমন এর আগের ওয়েবসাইটগুলো মানে সম্পূর্ণরূপে হচ্ছে গুগল থেকেই ট্রাফিক আনার জন্য সবকিছুই করতো এবং তাদের ট্রাফিক সোর্স একটাই ছিল, জাস্ট গুগল গুগল থেকে ট্রাফিক এনে সেই ট্রাফিক থেকে মনিটাইজ করে ইনকামটা জেনারেট হতো। কিন্তু বর্তমানে গুগলের যে অবস্থাটা তাতে করে অনেকেই গুগল থেকে শুধুমাত্র ট্রাফিক এনে একটা ওয়েবসাইটকে লং টাইম নিয়ে যাওয়াটা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই বলে বা অনেককে বলতে শুনবেন যে ভিজিটরের ভিজিটর বা ট্রাফিকের একটা ডাইভার্সিফিকেশন তৈরি করতে, মাল্টিপল সোর্স থেকে ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসতে। আপনাদের কি মনে হয় যে এটা আসলে আসলে কতটুকু জরুরি বা এটা আসলেই সম্ভব কিনা? আমি যদি শুধু গুগল না, আমি যদি পিন্টারেস্টে বা হচ্ছে ফেসবুকে
বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ হই, মানে আমি গুগলের বিকল্প হিসেবে ভাবতে শুরু করি, তাহলে এটা কি আসলেই সম্ভব? আপনার কাছে মনে হয় যে একটা ওয়েবসাইটকে গুগল দিয়ে আমরা যে পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারতাম, সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই আমরা সেই পরিমাণ, মানে গুগলের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে সেটাকে মেনটেন করে সেখান থেকে আমাদের ওই পরিমাণ রেভিনিউ জেনারেট করা সম্ভব? এটা আপনাদের দুইজনের কাছে, জাস্ট এটা একটা ফ্রিলি দুইজনের মতো করে আপনারা বলেন। আমার কাছে মনে হয় কি, মানে এখনো গুগল যে একদম ডেড এরকম না। আমরা আসলে ভুলটা কোথায় করি, লাইক আমার হচ্ছে কি, আমি কয়েকটা বড় বড় সাইটের নাম নেই, লাইক আমি একটা বড় সাইটের নাম দিসপ্রুস.com। তো ওরা হইতেছে কি মাসে 14-15 লাখ, সরি 14-15 মিলিয়ন ট্রাফিক পাইতেছে। তো ওরা হইতেছে অলরেডি অথরিটিতে চলে আসছে। এখন ওরা যেভাবেই কন্টেন্ট লিখবে, গুগল ওকে ট্রাস্ট করে। তো দেখা যাইতেছে কি ওর কন্টেন্ট ও যেভাবেই দিতেছে, ওর কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে। তো আমরা আসলে ওর কন্টেন্টের দিকে তাকায় সেম প্র্যাকটিস গুলো আবার আমরা যদি করি তাহলে কিন্তু হবে না। লাইক ওরা কিন্তু শুধুমাত্র একটা গদ বাঁধা কন্টেন্ট লিখে সুন্দর করে কিছু ইমেজ টিমেজ কালেক্ট করে দিয়ে দিলেই মোটামুটি দেখা যাচ্ছে ওদের ওয়েবসাইট গুলা খুবই ভালো করতেছে। ওদের এর ভিতরে ওরা যে প্র্যাকটিস গুলো করতেছে হয়তো বা অনেক ক্ষেত্রে আমাদের চোখেও পড়ে না। লাইক ওরা নিউমেরিক ডাটা দিয়ে কন্টেন্ট ঘুষাইতেছে, অথবা ওরা একটা টেবিল অ্যাড করতেছে, আমাদের হয়তো এটা চোখে পড়তেছে না কেন। ওরা ওদের 8-10টা কন্টেন্ট তো এগুলা ছাড়াও র্যাঙ্ক করতেছে, কিন্তু ওদের 8-10টা কন্টেন্ট এগুলা ছাড়া র্যাঙ্ক করতেছে কারণ ওরা অলরেডি ওই সমস্ত বেস্ট প্র্যাকটিস বা ভালো ভালো প্র্যাকটিস গুলো করে করে মানে রিডারকে এত ভালো ভালো ভ্যালু দিয়ে ফেলছে, ওদের ওয়েবসাইট ট্রাস্ট এখন আর মানে হারায় না। তো আমরা যদি মানে কন্টেন্টের কোয়ালিটির দিকে ফোকাস করি, এখন কন্টেন্টের কোয়ালিটি বলতে অনেক রকমই মানে করতে পারে, কিন্তু আমি যদি বলি কন্টেন্টের ভিতরে আপনি একটা কন্টেন্ট লিখে গেছেন, তো একটা বিষয় আমি ঘুরে ঘুরে অনেক কথাই বলতে পারি। তো দেখা যায় যে একই কন্টেন্টের মধ্যে একই কথাটাকে বারবার রিপিট হইতেছে, কিন্তু না, এটাকে আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করার কখনো চেষ্টা করি, কখনো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো এই সকল বিষয় যদি আমি বিভিন্ন ওয়েতে ওকে রিপ্রেজেন্ট করে ইউজারকে একদম ইজি একদম আর ক্লিয়ার কনসেপ্ট যদি দিতে পারি, সেই ক্ষেত্রে আসলে মানে গুগলে র্যাঙ্ক করা পসিবল না এরকম না। তো ওইভাবে আসলে গুগল থেকে যে ট্রাফিকটা আমি পাইতে পারবো, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আবার আমি কোনোভাবেই বের করতে পারবো না। লাইক সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা হয়, আমার মানে ইউজারকে বা আমার রিডারকে আমি একটা কিওয়ার্ডের জন্য আর্টিকেল দিলাম, এখন ওর এটার ব্যাপারে ইন্টারেস্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে 1% বা 2% ভিজিটর যদি আমার মানে সোশ্যাল মিডিয়া থেকে ঢুকে, ওইটা কখনই মিলিয়নে তো যাবেই না, হয়তো বা কয়েক হাজার, 1000, 1500 বা 2000 হইতে পারে। তো আপনি আমি সবাই জানি যে 1-2-2000 ট্রাফিক দিয়ে আসলে কিছুই হয় না। তো গুগলে আবার জিনিসটা ভিন্ন। গুগলে হইতেছে গিয়া একটা কিওয়ার্ড লিখে ভিজিটর আসতেছে, তো ভিজিটরের যে জিনিসটা প্রয়োজন বা আমার রিডাররাই আমার কাছে আসতেছে নিশ স্পেসিফিক। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে ওই ভিজিটররা আমার এখানে স্টেও করতেছে বেশি। মানে আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, গুগলে মানে আমি আমার অ্যানালিটিক্স ধারণা থেকে বলতেছি, লাইক অ্যানালিটিক্সে আমি দেখতে পাচ্ছি গুগলের একটা ভিজিটর 1 মিনিট থেকে অনেক ক্ষেত্রে 3 মিনিট পর্যন্ত আমার ওয়েবসাইটে থাকে, কিন্তু অন্যদিকে দেখা যায় কি একটা সোশ্যাল মিডিয়ার ভিজিটর 20 সেকেন্ডের বেশি কখনো স্টেই করে না। আর 20 সেকেন্ড আমি একটু বেশিই বলে ফেলছি, এভারেজে দেখা যায় 6 বা 7 সেকেন্ড এরকম। তো ওই ক্ষেত্রে আসলে কোয়ালিটি ভিজিটরও আমার পাওয়া পসিবল না, আর দেখা যাইতেছে এটা থেকে খুব লং টার্ম সাস্টেনেবল কোনো কিছু তাও আসলে হয় না। তো এটাই আসলে আমার মতামত মানে সোশ্যাল মিডিয়া দিয়ে ট্রাফিক পাওয়ার ক্ষেত্রে। ওকে, নাবিল, আপনার কি মনে হয় যে এটা কি আসলে রিদওয়ান যে জিনিসটা বললো এর সাথে আপনার অ্যাড করার কিছু আছে, বা কোনো জায়গাতে আপনি দ্বিমত পোষণ করছেন, এরকম কোনো পয়েন্ট আছে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে কি আমি কোনো জায়গায় দ্বিমত পোষণ করতেছি না, বাট আমি কয়েকটা জিনিস বলতে চাই। যেমন হচ্ছে কি আপনি যদি আপনার গ্রোথটাকে যদি হচ্ছে কি আর একটু ট্রিমেন্ডাস আকারে যদি বাড়াইতে চান, এবং হচ্ছে কি আপনি যদি আপনার রেভিনিউটাকে একটু বাড়াইতে চান, তাহলে গুগলের সাথে সাথে আপনি যদি হচ্ছে কি অন্যান্য সোশ্যাল মিডিয়া ওই সব জায়গায় যদি আপনি অ্যাক্টিভ হন, এটা হচ্ছে কি বেটার কাজ করবে। কিন্তু এখন পর্যন্ত হচ্ছে কি গুগল যে পরিমাণ মার্কেটটা দখল করে আছে, সো ওইখানে হচ্ছে কি আপনি যদি শুধুমাত্র গুগলকে যদি বাদ দিয়ে যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ডিরেক্ট ফোকাস হয়ে যান, তাহলে ওই রকম পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন না। যেমন হচ্ছে কি রেদন ভাই অলরেডি বলছেই, যেমন হচ্ছে কি যেমন পিন্টারেস্টে থেকে যে পরিমাণ ট্রাফিকগুলো আসে, ঠিক আছে, ওগুলো হচ্ছে কি বেশিক্ষণ পরিমাণ থাকতেছে না আমাদের ওয়েবসাইটের মধ্যে, বা আর ওদের হচ্ছে কি বেশিরভাগই হচ্ছে কি ভিজুয়াল ইন্টেন্টের হয়। কারণ হচ্ছে কি আমাদের পিন্টারেস্ট বা ফেসবুক অন্যান্য যে সোশ্যাল মিডিয়া এগুলো বেশিরভাগ হচ্ছে কি মানুষ দেখার ক্ষেত্রে হচ্ছে কি বেশি আসে, বাট যারা হচ্ছে কি গুগলে বা ওয়েবসাইটে যারা গুগল থেকে যারা আসে বা ওয়েবসাইটে যারা আসে, ওরা হচ্ছে কি পড়ার জন্য বেশিরভাগ আসে। ওদের হচ্ছে কি দেখার চাইতে পড়াটা
করাটা বেশি ফ্যাক্ট। সো যদি আমরা হচ্ছে গিয়া গুগলকে যদি ফোকাস করি, সাথে সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো যদি পাশাপাশি ফোকাস করি, ওইটা হচ্ছে আমার মনে করেন আমার গ্রোথ বা হচ্ছে গিয়ে আমার রেভিনিউ বাড়াইতে খুবই হেল্পফুল করবে। কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র গুগলকে যদি আমি বাদই দিয়ে দেই, অন্যান্য সোশ্যাল মিডিয়াকে যদি ফোকাস করি, এটা হচ্ছে কি আমার এত বেশি লাভবান হবে না। আমি অন্যান্য ধরেন একটা যদি উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন হচ্ছে রেভিনিউ বাড়ানোর ক্ষেত্রে যদি হচ্ছে কি যদি আমি ইনস্টাগ্রাম একটু ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, এতে হচ্ছে কি আমার ইনস্টাগ্রামের রেভিনিউটা বাড়বে। তারপরে হচ্ছে কি আমার ওয়েবসাইটে বিশেষ করে কিছু হচ্ছে কি হাউ টু টাইপের কন্টেন্ট থাকে, ঠিক আছে, হাউ টু টাইপের কন্টেন্ট, ওগুলো যদি ফোকাস করে আমি যদি ইউটিউবে যদি ভিডিও দিতে পারি এবং সাথে সাথে ইউটিউব থেকে যদি আমার কিছু ট্রাফিক যদি আমার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারি, ওই ক্ষেত্রে হচ্ছে আমি আমার রেভিনিউটা বাড়াতে পারবো। বাট আলটিমেটলি সত্যি কথা বলতে হচ্ছে কি গুগলে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি গুগলকে মেইন ফোকাসে রাখবো। বাট পাশাপাশি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে ওগুলোকে আমি একবারে বাদ দিব না, ওগুলোকে আমি পাশাপাশি যদি চালাইতে পারি তাহলে হচ্ছে কি আমার অনেক দিক থেকে হচ্ছে কি আমার ট্রাফিক আসবে এবং আমার রেভিনিউ বাড়াইতেও অনেক বেশি হেল্পফুল করবে। রাইট। সো এখানে আমি আমার জায়গা থেকে কিছু থটস অ্যাড করি। সেটা হচ্ছে আপনাদের সাথে আমি দুজনের সাথেই আমি একমত এবং খুব সুন্দর একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে যে সবারই আসলে এই জায়গাটাতে অনেক বেশি বোঝা উচিত এই ব্যাপারটা, যে অনেকেই দেখবেন আপনাদেরকে বলবে যে সোশ্যাল মিডিয়াতেই করো, সোশ্যাল মিডিয়াতে সেই করো। আমার পয়েন্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর দিয়ে সেই ভিজিটর থেকে আপনি আপনার ওয়েবসাইটে ইনকামকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এটা আসলে সম্ভব হবে না, একদমই সম্ভব হবে না, এটা সম্ভব না। এটার কারণটা কি? কারণটা আমাদেরকে বুঝতে হবে। কারণটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোতে যে সমস্ত মানুষজন থাকে ওরা কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য থাকে এবং ওরা হচ্ছে খুব অল্প সময়, মানে ওরা কি বলবো, ওদের হচ্ছে মানে অনেক সময় ধরে যে একটা জিনিস আমি দেখবো, একটা জিনিস পড়বো, ওই রকম সিচুয়েশনে ওরা থাকে না। অন্যদিকে যখন গুগলে একজন ভিজিটর থাকে, গুগল থেকে যায়, সে একটা লম্বা সময় ধরে, বা ওই মেন্টালিটির মানুষগুলোই যাদের ধৈর্য বেশি, যারা অনেক লম্বা সময় ধরে একটা কন্টেন্টে থাকতে পারে, পড়তে পারে, দেখতে পারে, এই ধরনের ভিজিটরগুলো গুগল থেকে যায়। সেই কারণে প্রথম কথা হচ্ছে যে গুগল থেকে কোয়ালিটি সম্পন্ন আপনি ট্রাফিক যেভাবে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া থেকে সেই পরিমাণ ট্রাফিক পাচ্ছেন না বা পাওয়া সম্ভব না। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোর ইন্টেনশন আর সার্চ ইঞ্জিনের ইন্টেনশন টোটালি ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়াটা আসলে কি করে? সোশ্যাল মিডিয়া অলওয়েজ ট্রাই করে ভিজিটরকে, বা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যে কয়জন মানুষ আছে তাদেরকে ওই সোশ্যাল মিডিয়ার ভেতরেই ধরে রাখতে, তারা যাতে বাইরে না চলে যায়। কারণ যত বেশি টাইম ধরে ওরা সোশ্যাল মিডিয়াতে থাকবে তত বেশি ওই সোশ্যাল মিডিয়াটার ইনকাম হবে, তত বেশি কন্টেন্ট দেখবে, তত বেশি কন্টেন্টের ভেতরে তারা অ্যাড প্লেসমেন্ট করতে পারবে এবং সেখান থেকে ইনকাম। যদি ওই ভিজিটর একটা লিঙ্কের মাধ্যমে এই ফেসবুক থেকে কথার কথা যদি চলে যায়, তার মানে হচ্ছে ফেসবুকের ইনকামটা নষ্ট হয়ে যাচ্ছে, ইনকামের অপরচুনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সেম জিনিসটা আমি যদি এবার গুগলের ক্ষেত্রে বলি, গুগলের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। গুগল অলওয়েজ একজন ইউজার ইন্টেনশন ফুলফিল করার জন্য অন্য একটা ওয়েবসাইটে পাঠানোর চেষ্টা করে, মানে গুগল রেফারেন্স দিয়ে দেয় যে তুমি যদি এই জিনিসটা জানতে চাও তাহলে এখানে যাও। গুগলের ইন্টেনশন হচ্ছে রেফারেন্স দিয়ে আপনার ওয়েবসাইটে পাঠানো, আর সোশ্যাল মিডিয়াগুলোর ইন্টেনশন হচ্ছে যে ভিজিটর যখনই সোশ্যাল মিডিয়াতে আসবে এখান থেকে যাতে না সরে যায়। যে কারণে দেখা যায় যে দিন শেষে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভিজিটর থাকলেও, অডিয়েন্স থাকলেও, এখান থেকে আপনার মিলিয়ন ভিজিটর ওয়েবসাইটে ড্রাইভ করাটা সো মাচ ডিফিকাল্ট, বা এটা কোয়াইট ইম্পসিবল। আর সার্চ ইঞ্জিন থেকে তুলনামূলকভাবে খুব অল্প সময়ের মধ্যে একটা বিশাল বড় অংশের ভিজিটর ওয়েবসাইটে নিয়ে যাওয়াটা সম্ভব হয়। সো এই ব্যাপারটাও হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম এটার সাথে আপনারা কি একমত? আপনাদের কি মনে হয়? ঠিকঠাক বলেছি? একদম হ্যাঁ, ঠিকঠাক, পারফেক্ট। জি স্যার। ওকে। সো আমরা আরো একটা জিনিস দেখছি বর্তমানে, সেটা হচ্ছে যে বিশেষ করে যে সমস্ত ওয়েবসাইট নতুন লঞ্চ হচ্ছে, তারা একটু একটু করে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে ইন্ডেক্সিং প্রবলেম, এবং এটা মারাত্মক পরিমাণ সাফার করছে, কম বেশি সবাই সাফার করছে। একটা নতুন ওয়েবসাইট যদি শুরু করেন বা এক্সপেরিয়েন্স কেউ যদি শুরু করে, তাকেও এই প্রবলেমটার মধ্যে পড়তে হচ্ছে। সো এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হয়? আচ্ছা, এই ব্যাপারে যদি বলতে চাই যে বর্তমানে হচ্ছে কি এআই এর যুগ, তো প্রচুর পরিমাণে হচ্ছে কন্টেন্ট জেনারেট করতে পারতেছে এআই দিয়ে।
কিন্তু হচ্ছে কি আমার যদি ইন্ডেক্সিং মানে সবগুলো ওয়েবসাইটে বলতে গেলে হচ্ছে কি ছোট বড় বিভিন্ন ওয়েবসাইটে সবচেয়ে এখন বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে ইন্ডেক্সিং ইস্যুটা। সো ইন্ডেক্সিং ইস্যু সলভ করার জন্য আমি পার্সোনালি যে জিনিসটা রেকমেন্ড করি সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ এঙ্গেজ হওয়াটা। এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে হচ্ছে কি পিন্টারেস্টে যদি হচ্ছে কি আপনি সবচেয়ে বেশি এঙ্গেজ হন, এবং টুইটারে যেমন এটার একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি গুগল যখন নিজের ওয়েবসাইটে যে পোস্টগুলো করে সবার আগে কিন্তু টুইটারে সাবমিট করে, ঠিক আছে? তো এরকম এখান থেকে আমি যদি কিন্তু গুগল থেকেই ইনফরমেশন গেদার করতে পারতেছি, ঠিক আছে? ঠিক সেম ভাবে হচ্ছে কি আমি যদি আমার একটা ওয়েবসাইটে একটা পোস্ট করার পরে সাথে সাথে যদি সোশ্যাল মিডিয়া লাইক হচ্ছে কি পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক এইসব জায়গায় যেখানে হচ্ছে কি লিঙ্ক শেয়ার করা যাবে এইসব জায়গায় যদি আমি হচ্ছে কি রেগুলার পোস্ট করতে থাকি তাহলে হচ্ছে কি ইন্ডেক্সিং ইস্যুটা হচ্ছে কি মানে তুলনামূলকভাবে একবার পুরোপুরি সলভ হয়ে যাবে, এটাই বলতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আমি বলতে পারি, অ্যাড করতে পারি, যেমন হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? প্রপারলি যদি হচ্ছে কি আমি যদি ইন্টারনাল লিঙ্কটা করতে পারি আমার পেজের সাথে, লাইক নতুন যে পেজটা হচ্ছে কি আমি এখন লঞ্চ করতেছি ওই পেজের সাথে হচ্ছে কি আগে যে পেজটা অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে ওই পেজের সাথে যদি আমি ইন্টারনাল লিঙ্ক করতে পারি, এভাবে যদি আমি প্রত্যেকটা পেজের সাথে নতুন নতুন যে পেজগুলো ক্রিয়েট হচ্ছে এগুলোর সাথে যদি প্রত্যেক রেগুলারলি ইন্টারনাল লিঙ্ক করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি তাহলে হচ্ছে কি মানে অনেকাংশে আমি যদি হচ্ছে কি অনুপাত দিয়ে বলতে পারি 100%-এর মধ্যে হচ্ছে কি বলতে পারি 90% হচ্ছে কি আপনার ইন্ডেক্সিং ইস্যু হচ্ছে কি সলভ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। রাইট। সো রিদওয়ান, আপনি কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ের উপরে? এখানে হইতেছে গিয়া আমি যে এটাই এই জিনিসটা কিছু জিনিস অ্যাড করবো, লাইক আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া নাবিল ভাই পোস্ট করার বিষয়ে কথা বলছে, কিন্তু আমরা না অনেক সময় যে জিনিসটা করি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলতে আমরা মনে করি যে লিঙ্কটা যায় জাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু জিনিসটা আসলে এরকম না। আমাকে সোশ্যাল মিডিয়ার যে পোস্টটা ওটাকে এঙ্গেজিং করতে হবে। সোশ্যাল মিডিয়া আসলে কি চায়? কন্টেন্ট। তো আমি সোশ্যাল মিডিয়াকে কিভাবে কন্টেন্ট দিতে পারি, লাইক আমি সোশ্যাল মিডিয়াকে আমার রিলেভেন্ট একটা ভিডিও হইলে তো সবচাইতে বেস্ট। এখনকার সময় রিলসের কি পরিমাণ ভাইরালিটি এটা সবাই জানে। তো যদি এটাও যদি পসিবল না হয়, যেহেতু ব্লগার এটা নাও পসিবল হতে পারে, কিন্তু আপনার যদি যথেষ্ট পরিমাণ ছবি আপনি ব্লগের মধ্যে ইউজ করে থাকেন তো আপনি করলেন কি একটা বা দুইটা ছবি এখান থেকে সবচাইতে আইকিচি যে ছবিটা ওইটা দিলেন। তারপর আপনি যেহেতু একজন ব্লগার, আপনি ক্রিয়েটিভ রাইটিং আপনার নখদর্পণে, আপনি এমন ক্রিয়েটিভ কিছু মানে ক্যাপশন দিলেন বা টেক্সট লিখলেন যে আপনার পোস্টটা এতই ভালো হইলো যে এটা মোটামুটি রিচ হবে। তো দেখা যায় যে আমি লাইক যখন দেখি যে আমার হচ্ছে গিয়া টুইটারে যে পোস্টের এঙ্গেজমেন্ট 250, 300 বা 400 হয়ে যায় লাইক প্রথম 2-3 ঘন্টা 4 ঘন্টায়, ওই কন্টেন্টের আসলে ইন্ডেক্সিং ইস্যু নিয়ে তেমন একটা প্রবলেম থাকে না। তো আমি এটাই বলবো যে ডিরেক্টলি লিঙ্ক পোস্ট করে দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না। আপনি হইতেছে গিয়া মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াকে। আর তাছাড়াও হইতেছে কি আপনার যে সমস্ত কন্টেন্ট গুলো ভালো করতেছে ওই সমস্ত কন্টেন্ট থেকে ইন্টারনাল লিঙ্ক নেওয়া, তাছাড়া হচ্ছে নিজেদের মধ্যে একটা পারফেক্ট ইন্টারনাল লিঙ্কিং এর কম্বিনেশন, ওইটা যদি আপনার থাকে তাহলে আসলে মানে ইন্ডেক্সিং ইস্যুটা ওইভাবে থাকে না। আচ্ছা, এক্ষেত্রে সামান্য আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কের সাথে সাথে যদি আমি প্রচুর পরিমাণ লাইক হচ্ছে কি রেফারেন্স অ্যাড করি, এটাও হচ্ছে কি খুবই ভালো কাজ করে আমার দেখা অনুযায়ী। যেমন এটা হচ্ছে কি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে আর কি। ইন্টারনাল লিঙ্কের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ যদি এক্সটার্নাল লিঙ্কটাও ইউজ করা যায়। আমরা অনেক সময় জানি যে অনেকেই বলে যে এক্সটার্নাল লিঙ্ক দিলে আপনার ওয়েবসাইট থেকে আসলে ওয়েবসাইটের পাওয়ার অন্য এক জায়গায় চলে যাচ্ছে, ওয়েবসাইটের পাওয়ার আরেকটা জায়গায় ট্রান্সফার হয়ে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামত কি? এটা কি আসলেই একটা মানে সত্যি কথা নাকি এটা একটা মিথ? কি মনে হয় আপনাদের? যদি আমি পার্সোনালি বলি তাহলে এটা একটা মিথের মতোই কাজ করবে। যেমন হচ্ছে আমি একটা উদাহরণ হিসাবে বলতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি একটা জিনিসকে হচ্ছে মানে আমি রেদওয়ান ভাইকে একটা জিনিস প্রুভ করতে চাচ্ছি, ঠিক আছে? ধরেন আপনার ব্যাপারে আমি একটা জিনিস প্রুভ করতে চাচ্ছি। এখন রেদওয়ান ভাইকে যদি আমি নরমালি বলি এটার চাইতে যদি আপনার একটা যদি স্ক্রিনশট যদি দিয়ে দিই এবং সাথে সাথে যদি বলি যে সাইফুল্লাহ স্যার এই জিনিসটা হচ্ছে কি বলছে দেখেন স্ক্রিনশট, তাহলে কিন্তু উনার কাছে হচ্ছে কি ব্যাপারটা অনেক ট্রাস্টেবল মনে হবে, ঠিক আছে? তো ঠিকভাবে হচ্ছে কি আমি যদি এরকম যদি কোড আকারে ইউজ করি এবং পর্যাপ্ত পরিমাণে যদি লিঙ্ক ইউজ করি, মানে পর্যাপ্ত পরিমাণ লিঙ্ক বলতে হচ্ছে কি অন্যান্য ওয়েবসাইটকে যদি লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক যদি দেই তাহলে হচ্ছে গুগল বুঝতে পারবে যে না ও হচ্ছে কি ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে যে, এবং ওর কথার পিছনে হচ্ছে কি যুক্তি আছে, যুক্তি ছাড়া ও কোনো কথা দেয় মানে কোনো কিছু বলে না ওয়েবসাইট। সো ওই দিক থেকে আমি বলি যে হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্কটা যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া যায় এতে আমার হচ্ছে কি খারাপের চাইতে বরং আমার ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্থিনেসটা বাড়াইতে অনেক বেশি হেল্প হবে। এটুকুই বলছি। রাইট। এখানে আমরা যে ইএটির ব্যাপারে যেটা জানি
সেটা হচ্ছে ইএটি এর মধ্যে ওই যদি আমরা ফেলি, এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু ইএটি এর ক্ষেত্রেও কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন রাখে। কারণ হচ্ছে যে ইএটির মধ্যে ট্রাস্টওয়ার্দি ব্যাপার, মানে যার কন্টেন্টটা পড়ছে রিডার, ওর কন্টেন্টটা পড়ে রিডার যে ট্রাস্ট করতে পারবে এইরকম মানুষ কি না সে, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এইটাকে যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে অনেক বেশি হেল্প করতে পারে এক্সটার্নাল লিঙ্কটা। কারণ আপনার ওয়েবসাইটে যদি খুব হাই কোয়ালিটির ওয়েবসাইটগুলোকে আপনি এক্সটার্নাল লিঙ্ক রেফারেন্স হিসেবে অ্যাড করে দেন, তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন এবং ইউজার দুইটা পক্ষই ভাবতে শুরু করবে যে এই কন্টেন্টটা মানে এমনি এমনি নিজের মতো করে সে বানায় চুরে কথাগুলো বলে নাই, এটার পেছনে স্ট্রং সোর্স আছে, স্ট্রং রেফারেন্স আছে। এতে করে আপনার ওই কন্টেন্টটার ভ্যালু বেড়ে যাবে, ওই কন্টেন্টটার প্রতি ট্রাস্ট বেড়ে যাবে। আর ইএটি এর যে শেষের ফ্যাক্টরটা সেটাই তো আসলে ট্রাস্টওয়ার্দিনেস। এই ট্রাস্টওয়ার্দিনেসের অন্যতম একটা আমরা প্র্যাকটিস বলতে পারি এক্সটার্নাল লিঙ্কে। কিন্তু এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আমার আপনাদের কাছে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কি মনে হয় যে এক্সটার্নাল লিঙ্ক বেশি পরিমাণে দিলে সমস্যা, নাকি কম পরিমাণে দিলে সমস্যা, নাকি এইটার ক্ষেত্রে প্র্যাকটিসটা কি হওয়া উচিত বলে আপনাদের মনে হয়? এই ক্ষেত্রে আমি একটু বলি, আমরা আসলে এক্সটার্নাল লিঙ্কিং এর প্র্যাকটিস বলতে যে জিনিসটা অনেক সময় ভুল করি সেটা হইতেছে আমরা মনে করি কি কন্টেন্টের মাঝখানে আমার একটা ফ্রেজ এরকম আসছে, এটাকে আমি জাস্ট একটা রিলেভেন্ট কোনো কিছু দিয়ে এক্সটার্নাল লিঙ্ক করে দিলাম, কিন্তু এটা কিন্তু আসলে প্র্যাকটিসটা না। যেহেতু আমার মোটামুটি এখানে এসইও ফিল্ডের লোকরা এই জিনিসটা দেখবে, তো ব্রায়ান ডিনের 200 র্যাঙ্কিং ফ্যাক্টরের আর্টিকেলটার সাথে সবাই পরিচিত আছে। তো সবাই কেন এই 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আর্টিকেলকে এত পছন্দ করে? ও 200 যে ফ্যাক্টরটার কথা বলছে এর প্রায় 60% 70% এর ক্ষেত্রে ও প্রায় রেফারেন্স অ্যাড করছে। তো রেফারেন্স অ্যাড করছে মানে কি, ও এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছে। তো আপনারা নিজেও যদি দেখেন যে আসলে ও এক্সটার্নাল লিঙ্ক সমানেই দিতেছে, তো এক্সটার্নাল লিঙ্ক আসলে ও কিভাবে করতেছে, লাইক ও একটা স্ক্রিনশট দিয়ে দিছে, লাইক আমি যদি বলি মানে এক্সাক্ট ম্যাচ ডোমেন, এটা এখনো কাজ করে। তো এটার বিষয়ে ও করলো কি, সার্চ ইঞ্জিন জার্নালের একটা ডেডিকেটেড আর্টিকেল আছে, ওই আর্টিকেলটার স্ক্রিনশট দিয়ে সার্চ ইঞ্জিন জার্নালকে ও একটা স্ক্রিনশট দিয়ে দিল। তো ওই যে জিনিসটা করলো, ও প্রথমে নিজের ভাষায় বললো, তারপরে সার্চ ইঞ্জিন জার্নালের যে একটা আর্টিকেল দিছে এটার কথা বললো, ওই অংশটাকে জাস্ট মানে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিল, এরপরে স্ক্রিনশটটা দিয়ে দিল। আবার কোনো কোনো ক্ষেত্রে লাইক ও বললো যে রেজিস্ট্রেশন টাইমটা ফ্যাক্ট করে, তো রেজিস্ট্রেশন টাইমের একটা গুগলেরই ডেডিকেটেড আর্টিকেল আছে, তো গুগলের ডেডিকেটেড আর্টিকেলটাকে ও নিজের ভাষায় একটা কোট আকারে তৈরি করলো, তারপরে আবার গুগলকেও লিঙ্ক দিয়ে দিল। তো এভাবে যদি আমি এক্সটার্নাল লিঙ্কগুলোর প্র্যাকটিস করি তাইলে আমার এক্সটার্নাল লিঙ্ক কাজ করবে। যদি আমি জাস্ট লেখার মাঝখানে জাস্ট একটা টেক্সট পাইছি এই জন্য দিয়ে দিলাম, এটা কিন্তু এক্সটার্নাল লিঙ্কের প্র্যাকটিসটা ওইরকম না আসলে। তো এভাবে যদি আপনি আরো ক্রিয়েটিভ কিছু এক্সটার্নাল লিঙ্কের আইডিয়াস তৈরি করতে পারেন যেটা আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে, যে আমি এমন ভাবেই জিনিসটা করতেছি যে আমি এতক্ষণ যা এক্সপ্লেন করছি এটা রেফারেন্স হিসাবে এটাই হইতেছে ওইটার প্রমাণ, তাইলে আপনার কন্টেন্টে যা ডিমান্ড করে এখন আপনি সেই পরিমাণ এক্সটার্নাল লিঙ্ক দেন। কোনো কন্টেন্ট আপনার ডিমান্ড করতেছে 2টা 4টা বা 10টা 15টা যাই ডিমান্ড করে, এভাবে আপনি দিতে থাকেন। এটা হচ্ছে আমার। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই আসলে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, যে আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নাই। একটা কন্টেন্টে যদি আপনার মনে হয় যে এই কন্টেন্টের প্রয়োজনে আপনার 10টা লিঙ্ক ডিমান্ড করে, তাহলে আপনাকে 10টা লিঙ্কই দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তবে আমি জোর করেও লিঙ্ক দেব না, আবার হচ্ছে লিঙ্ক দেবও না, এই জিনিসটা যেন না হয়। আর আরো একটা ব্যাপার হচ্ছে, যেটা রেদন অলরেডি বললো, ওইটাকে আমি আরেকটু হয়তো রিপিট করে বলছি, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে এটা যাতে একটা মিনিং থাকে, যে কেন আপনি একটা ওয়েবসাইটকে লিঙ্কটা দিচ্ছেন। এটা জাস্ট এমনিতে আপনার এসইওর জন্য, আপনার এসইওর প্র্যাকটিস বা এসইওর চেকলিস্টের মধ্যে একটা জিনিস আছে যে কন্টেন্ট থেকে এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে, সেই জন্য দিচ্ছেন, এটা হলে একদম ভুল। আপনাকে এক্সটার্নাল লিঙ্ক যে যে জায়গাগুলোতে দিবেন প্রত্যেকটা জায়গাতে এমনভাবে দিতে হবে যে এখানে এক্সটার্নাল লিঙ্কটা দিলে এইটা আমার ইউজারের জন্য বা আমার ভিজিটর যারা হবে, রিডার যারা, এদেরকে হেল্প করবে কোনো না কোনোভাবে, এবং আমার এই কন্টেন্টটার মানটা বাড়াবে বা কন্টেন্টটার ট্রাস্ট করার জায়গাটাকে আরো স্ট্রং করবে। সেই জায়গাগুলোতে আমি লিঙ্ক দেবো, আমি হাবি জাবি ওয়েবসাইটকে লিঙ্ক দিয়ে রাখবো না। প্রত্যেকটা লিঙ্কের যাতে পেছনে লজিক থাকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো মোটামুটি আমরা এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানলাম, এবং আমাদের হচ্ছে প্রায় 33 মিনিটস এর মতো মনে হচ্ছে যে আমাদের সময় অলরেডি হয়ে গেছে। আমরা ভিডিওটা আর বড় করব না, আমরা মাঝে মাঝেই এই ধরনের পডকাস্ট নিয়ে আসব। এমনিতে জাস্ট হচ্ছে খুব গোছানো কিছু না, আমরা র্যান্ডম আমাদের থটসগুলো তুলে ধরবো অডিয়েন্সদের সামনে, তাতে করে যদি অডিয়েন্সদের কোনো না কোনো ভাবে উপকৃত হয় অডিয়েন্সরা, সেটাই আমরা চাই।
সো আজকের মতো আমরা এখানেই শেষ করি আমাদের আজকের পডকাস্টটা। সো নেক্সট পডকাস্টে হয়তো কোনো একটা পডকাস্টে আবার আপনাদের দুজনকেই আমি আবার গেস্ট হিসেবে ইনভাইট করব, এবং সেখানে আমাদের আরো বিস্তারিত অনেক টপিক নিয়ে আমরা কথা বলবো। সো আজকের মতো আমি এখানেই শেষ করছি। নাবিল, আপনিও শেষ করেন, এবং আপনিও শেষ করেন। আমরা হইতেছে কি নেক্সট পডকাস্টে কি রিলেটেড জিনিসপত্র আপনার জানার প্রয়োজন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনার আসলে কোন জায়গাটা জানার প্রয়োজন। তো আমার কাছে মনে হয় নেক্সট পডকাস্টটা এরকম কিছু হইতে পারে যে এখন হইতেছে কি যে আপনি হইতেছে কি এই যে আপডেটটা আসলে আপডেটের আসার পর আপনাকে ওভারকাম করতে হবে কিভাবে, এটা আমরা একটা সামারি দেওয়ার চেষ্টা করছি। আপনার যদি মনে হয় যে এখনকার সময় কন্টেন্টটা কিভাবে লেখা উচিত বা কন্টেন্টের মধ্যে কিভাবে প্র্যাকটিস থাকা উচিত, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। তাছাড়া আপনার যে কোনো রকম ইন্টারনাল ইস্যু থাকলে আপনি জানাইতে পারেন যে এরকম এরকম ইস্যু, আমরা পডকাস্টের মাধ্যমে ওই জিনিসটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আশা করবো যে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি শেষ করেন। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে কি প্রথমত আমি যদি আজকের পডকাস্টের মেইন জিনিসটা বলি, সেটা হচ্ছে কি আমাদের পডকাস্টের মেইন জিনিস ছিল হচ্ছে কন্টেন্ট নিয়ে। তো তুলনামূলকভাবে যদি হচ্ছে কি নেক্সটে যদি আমাদের হচ্ছে কি এসইও ইন্ডাস্ট্রিতে যদি ভালো করতে চাই, সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে কি যার কন্টেন্টটা যত বেশি ভালো তত বেশি হচ্ছে কি সে গুগলে তত বেশি সাস্টেইন করতে পারবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা হচ্ছে কি চেষ্টা করব কন্টেন্টের ব্যাপারে এবং এসইও রিলেটেড বিভিন্ন জিনিস হচ্ছে কি এই পডকাস্টের মাধ্যমে হচ্ছে কি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং আপনাদের যদি হচ্ছে কি কন্টেন্টের রিলেটেড বা হচ্ছে কি এসইও রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে হচ্ছে এখানে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আমাদের জানার থেকে হচ্ছে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাইট। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে আমার সাথে থাকার জন্য, এবং আমরা মাঝে মাঝে এখানে আড্ডা দিব। এটা আসলে সত্যি বলতে আমাদের আড্ডা, এটা আসলে খুব প্রফেশনাল কোনো পডকাস্ট না, বা খুব গোছানো টোছানো টিপটপ ওরকম কিছু না। একদম ক্যাজুয়াল ভাবে আমরা কথা বলবো, এবং আমরা ফ্যাক্টগুলো তুলে ধরার চেষ্টা করব অডিয়েন্সদের কাছে, এবং অডিয়েন্সরা আমরা অনেক বেশি উপকৃত হব বা আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হব যদি অডিয়েন্সরা এখানে আমাদের এই পডকাস্টটা শুনে তারা মনে করে যে তাদের ভালো লেগেছে, বা এই ধরনের পডকাস্ট তারা চালিয়ে যেতে আমাদেরকে যদি উৎসাহিত করে। সেই ক্ষেত্রে আমরা আবারও খুব শীঘ্রই নতুন কোনো পডকাস্ট নিয়ে আমরা চলে আসব, এবং অবশ্যই আপনি তার সাথে আপনার কমেন্ট করে জানান যে কোন টপিকে বা কোন টপিকে আমরা কথা বললে সেটা আপনাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। সো এটাই আজকের মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।